This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সুপ্রিম কোর্টের নির্দেশ আর সেই নির্দেশে 26,000 প্রায় 26,000 চাকরি হারা আজ আমরা দেখলাম বাইরে যখন হাহাকার সেই চাকরি হারাদের অন্যদিকে নেতাজি ইন্ডোরের ভেতরে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেও খানিকটা ডামাডোল তো ছিলই। এই খবরের দিকে আমাদের নজর ছিল। এরই মধ্যে এই মুহূর্তের আপডেট জানাই আপনাদের। মুখ্যমন্ত্রীর নিশানায় বিচার ব্যবস্থা। সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রশ্ন তোলায় এবার প্রধান বিচারপতিকে চিঠি বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। চাকরিহারাদের সঙ্গে বৈঠকে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য উদ্বেগজনক। শীর্ষ আদালতের রায় না মানার পরিবর্তে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থারই সমালোচনা করেছেন। প্রধান বিচারপতিকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। সভায় উপস্থিত আবুল বাশার প্রধান বিচারপতিকে নিশানা করেছেন। প্রধান বিচারপতিকে চিঠি লিখে নালিশ জ্যোতির্ময় সিং মাহাতোর। শতপ্রণোদিত পদক্ষেপের জন্য প্রধান বিচারপতির কাছে আর্জিও জানিয়েছেন বিজেপি সাংসদ। কোন বক্তব্যের প্রেক্ষিতে জ্যোতির্ময় সিং মাহাতো এরকম একটা পদক্ষেপ করলেন শোনাই আপনাদের। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। প্রথমে অভিজিৎ বাবুর বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে একাদশ দ্বাদশ শ্রেণীর বাতিল করে দেওয়া হয় লিস্ট। তারপরে ডিভিশন বেঞ্চে অন্যান্যদেরটা সবটাই করা হয় এবং সিবিআইকে কেসটা দেওয়া হয়। আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি। আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য। যদি কেউ অযোগ্য হয় তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন, নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে। আমার মানতে কোনো আপত্তি নেই। কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব? আমরা চাই কোনো যোগ্য ব্যক্তির যেন চাকরি না যায়, এটা আমরা অলওয়েজ চাই। কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে, বলছে 26-এ ভোটের পরাজয় হলে আমরা চাকরি করে দেবো। একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। মনে রাখবেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। যোগ্যদের চাকরির কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কিভাবে যোগ্য অযোগ্য সেটাই বা বোঝা যাবে কিভাবে? এরকমই একটা পরিস্থিতিতে সিবিআই যে নথি উদ্ধার করেছে তা এসএসসির কাছেও রয়েছে। স্কুল সার্ভিস কমিশন সেই নথি মেনে নিয়ে সামনে আনুক, তবে নতুন পরীক্ষা ছাড়া কাউকে চাকরি দেওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর ভলেন্টিয়ারি সার্ভিসের পাল্টা মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগ্য চাকরি তো অনেকে পেয়েছে, অনেকে, এমন অযোগ্য অনেককে জায়গা করে দেওয়া হয়েছে। সেই যোগ্য বেরিয়ে যাবে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে দিদি বলে অনুরোধ করছি যে দিদি ওইটা পাবলিশ করে দিন। কেন ওটা নিয়ে বসে আছেন? সিবিআই তো উদ্ধার করেছে। স্কুল সার্ভিস কমিশন বলেছে যে হ্যাঁ এটার আমরা সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করছি না, এইটুকু বলে থেমে গেছে। তারা ওটাকে অ্যাকসেপ্ট করে নিক, তাহলে তো 80% সমাধান হয়ে যায়। ওই ছেলেগুলোর যে সবচেয়ে বড় টেনশনের জায়গা যে আমাদের আবার পরীক্ষায় বসতে হবে, তবে তারা চাকরি দিতে পারবেন না। চাকরি দিতে গেলে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে। সেই পরীক্ষায় আপনি এদেরকে বসাবেন কিভাবে, যখন আপনার কাছে আছে এই হার্ড ডিস্ক যেখান থেকে যোগ্য অযোগ্য বার করে নেওয়া যায়, সেটা পাবলিশ না করে আপনি পরীক্ষা দিয়ে চাকরি করাবেন কি করে? আরও গণ্ডগোলে জড়িয়ে পড়বেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার বক্তব্য রইল। আপনার কাছে নাকি প্ল্যান বি আছে,
সেই প্ল্যান বিটা কি আমাদেরকে একটু খুলে বলুন, খোলাসা করে বলুন। নাকি প্ল্যান বি মানে এই যে তৃণমূল নেতাদেরকে টাকা দিতে হবে, দিলে পরে চাকরি আবার সবার কনফার্ম হয়ে যাবে? কি আপনার প্ল্যান বি? এই প্ল্যান বিটা জানা অধিকার তো পশ্চিমবঙ্গের লোকজনের আছে। আর এরা 2 বছরেরও বেশি সময় পেয়েছিলেন যোগ্য অযোগ্য আলাদা করার জন্য, কিন্তু উনি যোগ্য এবং অযোগ্য আলাদা করেননি। উনি সবসময় চেয়েছিলেন যে পুরো বিষয়টা যেন ঘেঁটে যায়, কোনোভাবে যেন চাল এবং কাকর এই দুটোকে যেন আলাদা করা না যায়। চাকরি আসলে চৌপাট, আর এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে যদি আমরা দেখতে পাই তাহলে হাহাকারই শুনতে পাচ্ছি, চাকরি হারাদের হাহাকার। তারা একটা সমাধান পাক, চাকরি ফিরে পাক, এই কামনাই আমরা করছি। আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা বুঝে নেওয়ার চেষ্টা করছি উপায়টা কোন দিকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আরও এরকম দুজনই রয়েছেন। দেবব্রত নস্কর রয়েছেন আমার সঙ্গে এবং সঙ্গীতা সাহাও রয়েছেন আমার সঙ্গে। আমি সঙ্গীতা, আপনার কাছেই প্রথমে আসি। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারা কথা বললেন, গেলেন নেতাজি ইন্ডোরে, কি মনে হলো? আপনারা আশ্বস্ত? দেখুন, আশ্বস্ত হওয়ার মতো সেরকম কিছু না। আমাদের আপনার গলা দেখছি একদমই ভেঙে গেছে, মানে এই কদিন যা যাচ্ছে আমাদের কন্টিনিউ আমাদের মানসিক অবস্থা এবং সত্যি কথা বলতে কি হতে চলেছে প্রত্যেককে বোঝাতে আমরা নিজেরাই বুঝতে পারছি না, আমরা দিশেহারার মতো দৌড়াচ্ছি। সেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করার যে একটা ব্যবস্থা করেছিলেন, সেখানে আমরা তার আহ্বানে সাড়া দিয়ে আমরা গেছি। গিয়ে আমাদের দাবি যেগুলো ছিল আমরা তার কাছে তুলে ধরেছি। নির্দিষ্ট করে জানতে চাইছি সেটা হচ্ছে, আগামীকালের থেকে ভলেন্টিয়ার শিক্ষকের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলে যাবেন আপনারা? দেখুন, স্কুলে যাব, যেহেতু আমাদের এখনো টার্মিনেশন লেটার আসেনি, সেটা আমার একার দায়িত্ব নয়, কারণ এখানে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে। এটা প্রত্যেকের দায়িত্ব, সেটা স্কুলে যাবে কি না প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিসিশান। আমাদের মুখ্যমন্ত্রী এটা একটা আমাদের সলিউশন দিয়েছেন, সেটা কেউ মানতে পারে কেউ না মানতে পারে, এখানে কিন্তু কারোর উপর সেটা জোর নেই। উনি বলেছেন আমরা যদি ভলেন্টিয়ার সার্ভিস করি, ওনারা রিভিউ পিটিশন করছেন, করার পর যদি আমরা জিতে আসি তাহলে উনি আমাদেরকে সার্ভিস ব্রেক হয়তো হতে দেবেন না, বা স্যালারি আমাদের হয়তো ব্রেক হবে না, সেটা উনি হয়তো দেখবেন। কিন্তু ততদিন আমাদেরকে বলেছেন ভলেন্টিয়ার সার্ভিস। এবার কেউ সেটা করতে পারে, কেউ সেটা না করতে পারে। আপনি করবেন? ভেবে দেখেনি, এই তো সবে বললেন, ভাবনা চিন্তা করি, কারণ প্রত্যেকটা জিনিসেরই সাদা আছে কালো আছে। আসবো দেবব্রত, আপনি করবেন? যাবেন স্কুলে? বলি যে বিদ্যালয় আমাদের কাছে মন্দির, ছাত্রছাত্রী আমাদের প্রাণ। মুখ্যমন্ত্রীর ডাকে আমরা গেছিলাম, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, আমার যেতে কোনো আপত্তি নেই, কিন্তু এটা আমাদের যৌথ একটা ব্যাপার রয়েছে। আমাদের সঙ্গে আরও 19,000 টিচার রয়েছেন, যারা সঙ্গীতাদি বললেন। আচ্ছা, এই 19,000 সংখ্যাটা আপনারা কি করে বলছেন? কারণ এখনো তো যোগ্য অযোগ্য এই নিয়ে তো দ্বন্দ্ব রয়েছেই। হ্যাঁ, এইটা আপনারা কি করে বলছেন আমরা সেটা বুঝতে পারছি না। সিবিআই অলরেডি তার লিস্টে 6,200 সামথিং এরকম কিছু লোককে টাকা ফেরতের কথা বলেছে, যাদের ওএমআর 12% সুদে, ওএমআর মিসম্যাচ সহ নানান রকম এলিগেশন যাদের বিরুদ্ধে ছিল, 17 দফা যে বিনিয়োগ ছিল সেগুলো এসছে। তো যাদের টাকা ফেরতের কথা বলেছে, টেন্টের শব্দটা কিন্তু সিবিআই জাজমেন্টে ব্যবহৃত হয়েছে, বাড়িতে ব্যবহৃত হয়েছে। বাকিগুলো তো টাকা ফেরতের কথা বলেননি, বাকিগুলো একটা প্রবাবলি শব্দটা ব্যবহার করেছেন। তাহলে কারো সন্দেহের ভিত্তিতে তো অযোগ্য বলা যায় না। সেই জন্য করে বলছি, যারা আমরা যোগ্য 19,000 জোর দিয়ে বলছি, এবং আমি নিজে জানি আমরা প্রাণপদ পরিশ্রম করে ডিগ্রি নিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি, কারোর দ্বারা যায়নি যে আমার চাকরিটাকে দাও, আমরা ছিনে নিচ্ছি চাকরিটা, এবং আমার মতো আমার বন্ধুরাও আছে। এই বাকি 19,000-এর মধ্যে সেই রিফ্লেকশনটা ঘটেছে, সেটা আমরা জানি। একটা প্রসেসে নিশ্চয় সবটা ইলিগাল, সবটা অযোগ্য নির্ণয়টা হতে পারে না। সুতরাং সিবিআই ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা যে স্যাগ্রিগেশনটা করে দিয়েছে সেই লিস্ট অনুযায়ী বলছি আমি যোগ্য। বাকি যে 6,000 আছে, যাদের টেন্টেড বলা হচ্ছে, যাদেরকে টাকা ফেরতের কথা বলা হচ্ছে, যাদেরকে বলা হচ্ছে আগামী দিনে পরীক্ষা দিতে দেওয়া হবে না, তাদেরকে অযোগ্য বলে আমরা মনে করছি। আজকে নেতাজি ইন্ডোরে যারা গেলেন, আমরা বাইরেও দেখলাম অনেকে চিৎকার করছিলেন, যারা বলছেন আমরা যোগ্য, আমরা ঢুকতে পেলাম না ভেতরে। অনেক সংগঠন আছে যারা পিটিশনার হয়ে সুপ্রিম কোর্টে কেসটা লড়েছে। এবিটি আছে,
এসটি আছে, আমাদের যৌথ মঞ্চ রয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চের কথা বলছি, যোগ্য শিক্ষা মঞ্চ হয়েছে। তো যোগ্য শিক্ষা মঞ্চে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট ছিল যারা এখানকার থ্রু দিয়ে কেসটা হয়েছে। বাকি যারা আছে তারাও অনেকে যোগ্য আছে, কিন্তু আমাদের যোগ্য শিক্ষা মঞ্চ থেকে কালকের ওখান থেকে যে বিলি করা হয়েছে, যে ইস্যুগুলো পাসগুলো কার্ডগুলো বিলি করা হয়েছে, সেখানে সবাই ঠিকমতো পৌঁছাতে পারেনি। আচ্ছা, আজকের সবার কাছে আমরা দিতে পারিনি। থাকতে পারে বাইরে কিছু যোগ্য থাকতে পারে, তবে ওখানে যারা ঢুকেছে তাদের মধ্যে একজন অযোগ্য ছিল বলে আমরা মনে করি না। কারণ কালকে সকাল 8টা থেকে সারা রাত ধরে আমরা অ্যাডমিট পরীক্ষা করে দেখেছি, আমরা তাদের পিটিশনের নম্বর নিয়েছি, যারা সিবিআই লিস্টে যাদের নাম নথিভুক্ত আছে তার বাইরে থেকে সব ভেরিফাই করে তারপর তাদের পাসটাকে। তার মানে আজকে যারা ভেতরে ছিলেন তাদের প্রত্যেকেই সিবিআই এর ওই লিস্ট অনুযায়ী তারা যোগ্য এবং তারাই ভেতরে ছিল। নট এ সিঙ্গেল টিচার ওখানে অযোগ্য ছিলেন না। আচ্ছা, এটা আমরা নিজেরা সেলফ ভলান্টিয়ারশিপ করে 25-30 জনের দায়িত্ব নিয়ে আমরা এগুলো করেছি, যে ওখানে কোনো অযোগ্য টিচার যেন ঢুকতে না পারে। স্কুলে যাওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলছেন তিনি একবার শোনাই আপনাদের। এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়, যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না, আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। হ্যাঁ, তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। সেখানে কি করে আপনাদের চলবে? ধরুন ধরে নিলাম ওরা করলো না, বলল না হবে না, তখন আমি কি করব? তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি। কি রিকোয়েস্ট? এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে 2 মাস বলেছে তো 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। যারা চাকরি করছেন, দাঁড়া, আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো। ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট, তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন, এটা মাথায় রাখবেন। যোগ্যতার চাকরি যাবে না। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান কথা বলছেন, তখন রাজ্যের বিরোধী দলনেতা তিনিও চাকরিহারাদের সঙ্গেও রয়েছেন। কি বলছেন শুনুন। কেউ দেবেন না, আমি ভাই বোনেদের বলবো কেউ দিবেন না। 15ই এপ্রিল 1 বৈশাখের আগে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে, আর যদি না দেন 21 তারিখে চেয়ার থেকে টেনে আপনাকে ঘাড় ধাক্কা মেরে বাংলার বাইরে পাঠাবো। সঙ্গীতে শুভেন্দু অধিকারী বক্তব্য তো শুনলেন, মানে কোথাও একটা রাজনীতিকরণ তো রয়েছে, সেটাকে তো বাইরে আমরা রাখতে পারছি না। উনি বলছেন না, যাবেন না, কি বলবেন? এতদিন ধরে উনি বলেছিলেন যে আমাদের চাকরিটা থাকা উচিত। যখন আমরা আন্দোলন করছিলাম আমি দেখেছি ওনার কনভয় এসএসসি চেয়ারম্যানের কাছে গেছে, এবং উনি বলেছিলেন যে একটা যোগ্য যেন চাকরি ছাড়া না হয়। তা সত্ত্বেও আমাদের সুপ্রিম কোর্টের আজকে এই রায় হয়েছে। এখন যেটা আমাদের ভলেন্টিয়ার সার্ভিস যেটা বলছে, ভলেন্টিয়ার সার্ভিস এই কারণেই বলছে যেহেতু আমরা স্কুলকে ভালোবাসি, আমাদের বাচ্চাদের ভালোবাসি, আমাদেরকে কোনো টার্মিনেশন লেটার এখনও আসেনি, স্কুলে আমরা যেতে পারি। যদি আমরা রিভিউ পিটিশন থেকে জিতে আসি তাহলে তখন মমতা দিদি বলেছেন যে আমাদের কন্টিনিউয়েশনের কথা ভাববেন, দেখবেন, তাতে ওনার ক্ষতি কি হচ্ছে? তাহলে উনি কি ভাবছেন যে আমরা রিভিউ থেকে ফিরবো না? তাহলে কি আবার কি রাজনীতি করবেন?
আচ্ছা, আপনারা কি ভাবছেন? আপনারা ভাবছেন যে পিটিশন করলে তারপর সত্যি এই যোগ্য অযোগ্য এটা ক্লিয়ার হবে বিষয়টা, এবং আপনারা চাকরি ফিরে পাবেন? আপনারা যদি এটা আইনি পথে সম্ভব? আপনারা যদি সুপ্রিম কোর্টের রায় দেখেন, সেখানে সেগ্রিগেশনের জায়গায় ভার্ডিক্ট হয়নি, সেগ্রিগেশন কিন্তু করেই দিয়েছেন। কারা টেন্টেড তারা কত টাকা বেতন ফেরত দেবে, কত পার্সেন্টেজে ফেরত দেবে, আর যারা যোগ্য তারা পুরাতন জবে ফিরে যাবে, ইন সার্ভিস পুরাতন জবে ফিরে যাবে। যদি তাই হয় তাহলে 26,000 বাতিলটা তাহলে কেন হলো? ওটাই তো প্রশ্ন, কেন? তার মানে কি রাজনীতি? তার মানে কি আমরা দাবার ঘুটি, আমরা মহড়া? আপনি কি তাই মনে করেন তীব্রত, আপনারা দাবার ঘুটি? দাবার ঘুঁটি কিনা যাই না, তবে আমরা কেন, আপনারা যারা ভার্ডিক্টটা পড়েছেন, টেন্টেড আনটেন্টেড সবটা যেহেতু চিহ্নিত হয়েছে, যাদের টাকা ফেরতের কথা বলছে তারা টেন্টেড, বাকিটা আনটেন্টেড, তাহলে আনটেন্টেডদের জন্য এই শাস্তিটা কেন, সেটাই আমরা এখনও নিজেরা ভেবে উঠতে পারছি না। তবে এই সময়ে আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি, আপনারা যেভাবে পাশে আছেন, বিভিন্ন সংবাদ মাধ্যম যেভাবে পাশে আছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। বিভিন্ন রাজনৈতিক দলও পথে নামছে আমাদের জন্য, তার জন্য কৃতজ্ঞ। কিন্তু সবাইকে চেষ্টা করব যে আমাদের লাশের উপর দিয়ে যেন রাজনীতিটা না করে, তারা অন্তত সবাই একসঙ্গে বসে যদি একটা সমাধানের রাস্তা বের করেন। মাননীয় এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সমাধান, আমার শেষ প্রশ্ন, কোন পথে সমাধান বলে মনে করেন? সমাধান সুপ্রিম কোর্টে রিভিউ করতে পারে, কিউরেটিভ করতে পারে। এক্স জাস্টিস মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বর্তমান বিজয়ী সাংসদ, তিনিও বলেছেন এখনও সম্ভব। তো তিনি তো আইনটা ভালো করে বোঝেন, তিনি যদি জাস্টিস ছিলেন, কীভাবে সম্ভব তিনি রাস্তাও বলেছেন। সেই রাস্তায় যদি মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সরকার যদি হাঁটেন। এসএসসির কাছে আছে ওই মাদার ডিস্ক, যেটা বলছে যে সামনে আনলে হয়তো একদম ক্লিয়ার হয়ে যাবে, যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন। মাদার ডিস্ক আছে কিনা আছে সেইটা আমরা জানবো কী করে? কোনো চাকরি প্রার্থীর জানার বিষয় নয়। যে কোন সংস্থা টেন্ডার নিচ্ছে, কী করে কী করছে না করছে, এটা তাদের জানার বিষয় নয়। আমরা নিয়ম মেনে চাকরি পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে আমাদের ভেরিফিকেশন হয়েছে, ইন্টারভিউ দিয়েছি, তার মাধ্যমে আমরা চাকরি পেয়েছি। এবার ভিতরে কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানবো কি। আমার যেটা একটা বলার বিষয় সেটা হচ্ছে, সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তার তদন্তের উপর ভিত্তি করে ভারতবর্ষের অনেক বড় বড় নেতামন্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছে, দিল্লি মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে এখানে তদন্তকারী সংস্থা একটা সেগ্রিগেশন তো করে দিয়েছে, তার উপর ভিত্তি করে কেন আমাদের এই ব্যবস্থা আনা হলো না? এটা আমাদের তার উপর ভিত্তি করে টেন্টেড বাচ্ছে, কিন্তু তার উপর ভিত্তি করে আনটেন্টেড বাচ্ছে না। অদ্ভুত জাজমেন্ট। তার উপর ভিত্তি করে টেন্টেড বেছে দিচ্ছে, তার উপর ভিত্তি করে আনটেন্টেড বাঁচতে পারছে। কিন্তু এই অযোগ্য এবং অযোগ্য এই যে আলাদা করা যাবে, এটা কোথাও একটা রাজ্যের দায় বর্তায় না? তো রাজ্যকে তার জন্য কমিটি গঠন করতে বলুক, মডেলিটি ঠিক করে দিই যে আপনি যোগ্য অযোগ্য। সেরকম তো কোনো জাজমেন্টে দেয়নি, সেরকম তো কোনো রুলস করেনি, চাইনি। একটা বিচার বিভাগ এত তারা এই পদক্ষেপ অন্তত প্রশাসন করা উচিত। একদমই, যে সর্বদলীয় বৈঠক একটা করে, আমাদের অভিজিৎ গাঙ্গুলি তিনি নিজে একজন বিচারপতি ছিলেন, আমাদের বিকাশ রঞ্জন বাবু তিনিও নিজে একজন সিনিয়র লয়ার, তারা সবাই মিলে বসে তারা একটা তৈরি করতে পারতেন, আমাদের মুখ্যমন্ত্রীকে ডাকতে পারতেন যে আসুন আপনারা সর্বদলীয় বৈঠক করে এটা করি, একটা কমিটি গঠন করে আমাদেরকে আলাদা করতে পারতেন। আমরা আশাবাদী সঙ্গীতা, আমরা আশাবাদী, দেবব্রত আমরাও আশাবাদী, এবং আপনাদের পাশে আমরা ছিলাম, আমরা আছি। আমরা আশা করব যে যোগ্যরা, জানি না এখনো পর্যন্ত যোগ্য এবং অযোগ্য, সেটা সত্যি সামনে আসায় এবং সেটা আলাদা করার দায়িত্ব যাদের, তারা সেই দায়িত্ব নিন এবং তারপর ফিরে পাক চাকরি যোগ্যরা। এই মুহূর্তের খবর, দেশে বাড়বে পেট্রোল ডিজেলের দাম, শুল্ক প্রতি লিটারে 2 টাকা বৃদ্ধি। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি দিয়ে এই শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে, ঘোষণা করেছে অর্থমন্ত্রক। কি সেখানে বলা হয়েছে জানবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, আন্তর্জাতিক বাজারে যখন ক্রুড অয়েলের দাম ক্রমশ পড়ছে ব্যারেল প্রতি, ঠিক সেই সময় আশা করা হয়েছিল যে খুচরো বাজারে পেট্রোল ডিজেলের দাম কিছুটা কমতে পারে। কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রতি লিটারে এক্সাইজ ডিউটি বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু এর পাশাপাশি মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের তরফ থেকে জানানো হয়েছে যে রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল মার্কেটিং কোম্পানি তারা জানিয়েছে যে পেট্রোল এবং ডিজেলের ওপরে নতুন করে কোনো দাম বৃদ্ধি হচ্ছে না। অর্থাৎ এই যে অয়েল অ্যান্ড মার্কেটিং কোম্পানি, তারাই এই নতুন যে এক্সাইজ রেট এসছে, অর্থাৎ 2 টাকা করে বৃদ্ধি করা হচ্ছে, সেই খরচ আপাতত তারা বহন করবে। তবে প্রতি 15 দিন অন্তর অন্তর এই দামকে রিভিউ করা হয়। পরবর্তী ক্ষেত্রে এই দাম বাড়তে চলেছে কিনা সে বিষয়ে কিন্তু কিছুটা আশঙ্কা থেকেই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে যেটা খবর, 8ই এপ্রিল থেকেই বর্ধিত শুল্ক লাগু হবে, এমনটাই খবর। অর্থমন্ত্রকের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে, দেশে বাড়বে পেট্রোল ডিজেলের দাম, শুল্ক প্রতি লিটারে 2 টাকা বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের।